দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে চলেছেন, শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোলটাকেই মাথায় রেখেছেন, কিন্তু ডায়াবেটিস ভিতরে ভিতরে আপনার শরীরে কি কি ধরনের ক্ষয়ক্ষতি করে দিচ্ছে সে বিষয়টা হয়তো আপনি জানেন না। অর্থাৎ আমি কিডনির কথা বলছি। ডায়াবেটিসের একটা ক্ষতিকারক প্রভাব কিডনির উপর রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আর কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন গুণী বিজ্ঞ, একজন সম্মানিত চিকিৎসক। পরিচয় করিয়ে দিচ্ছি কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার রুমানা বারী, কনসালটেন্ট নেফ্রোলজি, বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, আলোচনার বিষয় ডায়াবেটিস এবং কিডনি রোগ। এ বিষয়ে অর্থাৎ যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, তাদের বিভিন্ন ধরনের কিডনি প্রবলেম নিয়ে হয়তো আপনাদের অনেক প্রশ্ন আমাদের অতিথির কাছে থাকবে বা অনেক কিছু নিয়ে সলিউশন নেওয়ার থাকবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। ম্যাম, স্বাগত আমাদের আজকে পর্বে। কেমন আছেন? ভালো। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে, ওই যে শুরুতেই বলছিলাম যে অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে যে শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণটা নিয়েই চিন্তা করে, ডায়াবেটিসের কারণে যে আরও অনেক আমাদের সিস্টেমের উপর যে ক্ষতিগুলো, এগুলো হয়তো জানেও না। আপনার মাধ্যমে আজকে দর্শকদেরকে কিছুটা জানাতে পারবো। শুরুতে আমি একটু আসতে চাই যে যাদের দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, তাদের আসলে কিডনির কী কী ধরনের রোগ আপনারা পেয়ে থাকেন চেম্বারে? ধন্যবাদ, আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি ডায়াবেটিক তো এখন পৃথিবীতে ডায়াবেটিস মহামারীর মতোই। এমন কোনো ফ্যামিলিতে কেউ এমন কাউকে পাওয়া যাবে না যে মানে অনেক ফ্যামিলি দেখবেন ডায়াবেটিস আছে, অনেক মানুষেরই আছে। এখন যেটা হচ্ছে, ডায়াবেটিসটা যদি অনিয়ন্ত্রিত থাকে দীর্ঘদিন, তাহলে অনেকগুলো কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে কিডনির রোগ, যেটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এছাড়াও একটা মানুষ যদি তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে অনেক ইনফেকশনের চান্সও কিন্তু বেড়ে যায়। যে কোনো ধরনের ইনফেকশনই বেশি হতে পারে। তার মধ্যে দেখা যায় যে ইউরিন ইনফেকশন, যেটা আমরা বলি ইউটিআই, সেটাও কিন্তু অনেক বেশি হয়। এবং এই ইউটিআই যদি দেখা যায় এটাও যদি কখনো কিওর না হয়, বা এটা যদি আস্তে আস্তে উপরের দিকে অ্যাসেন্ডিং হতে থাকে, তাহলে এটা কিন্তু পাইলোনেফ্রাইটিস নামে একটা রোগ করতে পারে। আচ্ছা, কিডনির একটা ইনফেকশন। কাজেই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। খুব জরুরি। হ্যাঁ ম্যাম, ইউটিআর কথা বলছিলেন, আমরা আর একটু ডিটেলস আস্তে আস্তে আসবো। একটু শুরুতে এই বিষয়টা যেহেতু খুবই কমন মেয়েদের ভিতরে বিশেষ করে, আমার মনে হয় আপনি ভালো বলতে পারবেন যে একটা হিউজ পার্সেন্টেজ ফিমেল, ইয়াং ফিমেলদের ভিতরেও এই রোগটা খুব বেশি দেখা যায়। একটু কি কি ধরনের সতর্কতা আছে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, এটা ফিমেল বা মহিলাদের বেশি হয়। এটা স্কুল পড়ুয়া মেয়ে থেকে শুরু করে নিয়ে একদম মেনোপজ হয়ে গেছে এমন ফিমেলদের সব বয়সী হতে পারে। তবে যেটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যাতে না হয়, সেজন্য প্রচুর পানি খাওয়া উচিত। আচ্ছা, তবে একটা কথা আছে, যাদের ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তাদের আবার অতিরিক্ত পানি খাওয়া যাবে না। হ্যাঁ, তেমনি পানি খাওয়া উচিত। প্রস্রাবের বেগ আসলে সেটা আটকে না রেখে, মানে ব্লাডারটাকে, ইউরিনারি ব্লাডারটাকে যাতে খালি করে ইভাকুয়েট করা, যেটা আমরা বলি, সেটা সম্ভবত করতে হবে। আর ডায়াবেটিসের ব্যাপারে যেটা আমি বলেছি, যে অনিয়ন্ত্রিত থাকলে সেটা কিন্তু তাদের ইউরিন ইনফেকশনের চান্স বেড়ে যাবে। আচ্ছা। আর মেনোপজ ফিমেল, যাদের মেনোপজ চলে গেছেন, সেই সমস্ত ফিমেলদেরও ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সি যেহেতু থাকে, ভেজাইনাল অ্যাট্রফি থাকে, এনাদেরও কিন্তু ইউরিন ইনফেকশনের চান্স অনেক বেশি বেড়ে যায়। কাজে যখন ইউরিন ইনফেকশন হয়, জ্বালা পোড়া থাকতে পারে, পেশেন্ট জ্বর থাকতে পারে, তখন কি ইউরিনটা রুটিন টেস্ট করে নেওয়া উচিত। টেস্ট করে সেখানে যদি ইনফেকশন থাকে সেটা কালচার করতে হবে। পাসেল থাকলে সেটা কালচারে পাঠাতে হবে। সেভাবে কালচার সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক খেতে হবে, সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে। তার মানে ইউটিআই এর পেশেন্টদের আসলে কোন ডক্টরদের কাছে যাওয়া উচিত? এই জায়গাতে মানুষ একটু ভুল বেশি করে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তো একজন জেনারেল প্র্যাকটিশনারও ক্লিয়ার করতে পারেন। এটা একটা খুব, আমি বলবো, খুব মানে প্রাইমারি লেভেলের একটা ব্যাপার। এটা যে কোনো মেডিসিনের ডাক্তার ওনারা দেখবেন, সেটা জেনারেল প্র্যাকটিশনার হোক, ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ হোক, নেফ্রোলজিস্ট হোক, সবাই এটা কিন্তু এটা ট্রিটমেন্টটা দিতে পারবেন। এবার একটু ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে আসতে চাই। কি কি ধরনের লক্ষণ আসলে একজন পেশেন্টের মধ্যে পেশেন্ট খেয়াল করে থাকেন? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সেটা হচ্ছে, এটা কিন্তু 5টা স্টেজ আছে। প্রথম যে ধাপ বা স্টেজটা, সেটাতে দেখা যায় সেটাতে অনেক সময় পেশেন্টের কোনো সিমটমস নাও থাকতে পারে। কিন্তু যেটা করতে হয়, ডায়াবেটিক যারা পেশেন্ট আছেন, তারা কিন্তু বছরে অন্তত 2বার কিছু পরীক্ষা করা উচিত,
যেমন ইউরিন ইনফেকশন তার যেহেতু বেশি হয়, ইউরিন একটা রুটিন টেস্ট করা উচিত। 6 মাস বা 4 মাস পর পর HbA1c নামে একটা টেস্ট আছে রক্তের, HbA1c, ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন একটা টেস্ট আছে, যেটাতে ছোট ছোট প্রোটিন যেটা লিকেজ হয়ে যেতে পারে। এটা কিন্তু কিডনি নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথির এটা একটা থার্ড স্টেজে, মাইক্রোঅ্যালবুমিন ইউরিয়া বলি আমরা, থার্ড স্টেজে এটা করতে হবে, অর্থাৎ ছোট ছোট প্রোটিনগুলো কিন্তু বেরিয়ে যাবে। আচ্ছা, তো ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন, তারপর সেরাম লিপিড প্রোফাইল, এগুলো কিন্তু তার করে দেখা উচিত ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কিনা। শুধু ব্লাড সুগার দেখে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এটা বলা যাবে না। আচ্ছা, কারণ বিগত 4 মাস উনি কেমন নিয়ন্ত্রণ করেছেন সেটা আমরা কিছু পরীক্ষা দিয়ে বুঝতে পারি, যেমন HbA1c, এই জিনিসগুলো, ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন, সেরাম লিপিড প্রোফাইল, এগুলো দেখতে হবে। আচ্ছা, এগুলো দেখতে হবে। একজন পেশেন্টের কি কোনো বোঝার উপায় আছে, সে কি নিজে নিজে ফিল করতে পারবে যে তার এই ধরনের আসলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, জি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি একটা হচ্ছে যখনই তার দেখা যাচ্ছে অনেক সময় ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, বিশেষ করে যখন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থার্ড যে স্টেজটা বললাম, তখন কিন্তু ছোট ছোট প্রোটিন যে মাইক্রোঅ্যালবুমিন যেটা বের হয়, লিকেজ হতে থাকে, সেটা যখন বের হয় তখন দেখা যায় তার প্রেশারও বাড়ছে, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, পেশেন্ট ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে। এবং যখন এর পরবর্তী স্টেজগুলো, স্টেজ 4 যেটা আমরা বলি ওভার্ট নেফ্রোপ্যাথি, তখন কিন্তু দেখা যায় ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করাও বেশ কষ্ট, হয়তো একটা ওষুধ দিয়ে হচ্ছে না, ওষুধটার ডোজ বাড়াতে হচ্ছে, বা দ্বিতীয় আমাদের আরেকটা ওষুধ অ্যাড করতে হচ্ছে, এই জিনিসগুলো হবে। এছাড়া এই আলোচনাতেই আমরা ফিরবো, একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছে, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমার একটু ডায়াবেটিসটা যে খায়া 12 হয় 13 হয়, না খালে ফির আবার যে কমে এসে খাওয়ার পরে 12-13 আমি কন্ট্রোলে নিয়ে আসবো আপা। আচ্ছা, কতদিন ধরে আপনার ডায়াবেটিস? আমি 2 বছর থেকেই। 2 বছর থেকে এরকমই থাকে? ডায়াবেটিস লেভেলটা কি এরকমই থাকে না আরো বেড়ে যায়? হ্যাঁ, এইভাবে থাকে, বেড়ে যায়, কোনো সময় কমে যায়। ম্যাডাম কিছু জানার আছে ওনার কাছ থেকে? উনি জানতে চেয়েছেন যে 2 বছর যাবত ডায়াবেটিস 12-13 থাকছে। উনি কি ওষুধ খাচ্ছেন মুখে, না ইনসুলিন নিচ্ছেন? ওষুধ খাচ্ছেন নাকি ইনসুলিন নিচ্ছেন? ডায়াবেটিস না কোনো ট্যাবলেট একটা সরিয়ে খাই, ক্যাপসুল খাচ্ছেন। ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকবেন। জি, ওনার জন্য কি কি পরামর্শ আমরা আসলে দিতে পারি? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ওনার ডায়াবেটিসের নিয়ন্ত্রণে নাই বলছেন, তাহলে সেই ক্ষেত্রে উনি একজন ইন্টারনাল মেডিসিন অথবা ডায়াবেটোলজিস্ট, ডায়াবেটিক সেন্টারে যে ওনার রক্তটা পরীক্ষা করি, যেহেতু ওনার ব্লাড সুগার বেশি থাকছে, ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিনটাও করতে হবে, লিপিড প্রোফাইল, HbA1c যেটা বলেছি, এগুলো করতে হবে। ব্লাড সুগার তো নিয়ন্ত্রণ করতেই হবে। ওষুধ একটা দিয়ে না হলে ওষুধ আরও ওরাল যেটা দেওয়া যেতে পারে। যদি ওনার ক্রিয়েটিনিনটা বা সেরাম ক্রিয়েটিনিন নর্মাল থাকে, তাহলে আমরা আর কিছু ওষুধ দিতে পারি মুখে খাওয়ার। ওষুধের যদি নিয়ন্ত্রণ, মুখে খাওয়ার ওষুধের নিয়ন্ত্রণ না হলে, তাহলে ওনাকে ইনসুলিন নিতে হবে। আচ্ছা, যেমন করে জিনিসটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, যে কোনো ভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি এই ইনভেস্টিগেশন গুলো ওনার আসলে করার প্রয়োজন আছে। একটা হচ্ছে অ্যালবুমিনের একটা টেস্ট করে নিতে হবে, আরো ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন, সেরাম লিপিড প্রোফাইল, ফাস্টিং সেরাম লিপিড প্রোফাইল, আর হিমোগ্লোবিন যেটা HbA1c, গ্লাইকেটেড হিমোগ্লোবিন একটা টেস্ট, যেটা রিফ্লেক্ট করবে উনি বিগত 4 মাস কেমন নিয়ন্ত্রণ করেছেন। ঠিক, আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন। যেহেতু নিয়ন্ত্রণ হচ্ছে না 2 বছর ধরে, তাই কেন নিয়ন্ত্রণ হচ্ছে না এটারও আসলে কজ আইডেন্টিফাই করতে হবে একজন ইন্টারনাল মেডিসিন কারো পরামর্শে আন্ডারে থেকে। উনি যেভাবে বলেন সেভাবে আপনাকে আপনার লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি মেডিকেশনটাও ওভাবেই নিতে হবে। আর পাশাপাশি কিছু ইনভেস্টিগেশনেরও প্রয়োজন আছে, কারণ কিডনিটাকেও তো ভালো রাখতে হবে ডায়াবেটিস হলেও। জি ম্যাম, আমরা যে আলোচনায় ছিলাম, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জানতে চাই, আমার প্রস্রাবে ইনফেকশন হয় মাঝে মাঝে। আচ্ছা, রোজা রাখলে পানি একটু কম খাওয়া হয়, তখনই আর পায়ের তলাও মনে হয় যে পুড়ে যায়, আর প্রস্রাবে জ্বালা পোড়া, একটু একটু প্রস্রাব পড়তে থাকে, এইরকম খুব জ্বালা পোড়া হয়। মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক খাই, লোকাল ডাক্তারের পরামর্শে। লোকাল ডাক্তারের পরামর্শ, হ্যাঁ, 500 mg, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, এই যে একটা দুর্বলতা আমার। এখন ওইটা 7 দিন দেয়, কখনো 10 দিন দেয়। এখন আবার রোজা আসছে, আমি একটু ওই সবে বারোতের রোজা রাখতেই পারতেছি না, এই শরীরের কষ্টে 2-3 দিন পর্যন্ত। আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। বয়স কত যদি একটু বলতেন? 67। জি, আমাদের সাথেই থাকুন, আমরা আপনার বিষয়টা নিয়ে কথা বলবো। ম্যাম, ওনার দীর্ঘদিন ধরে ইউটিআই, আসলে কথা বলেছে ওনার হচ্ছে দীর্ঘদিন ধরে ইউটিআই, এবং বয়সটা ঠিক আমরা ওভাবে বুঝতে পারিনি। উনি জানতে চেয়েছেন যে হচ্ছে 67
ইয়ার্স ওনার বয়স। তো উনি জানতে চাইছেন যে আসলে উনি সামনে যে রোজা আসছে, রোজাও উনি ওভাবে কন্টিনিউ করতে পারছেন। এবং আর একটা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন হচ্ছে লোকাল ডাক্তারের কাছ থেকে উনি প্রায় অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, যেটা আমরা জানি যে অনেক বেশি ক্ষতিকারক। যদি এই বিষয়টা একটু বলতেন। জি, ধন্যবাদ। ওনার বয়স 67 ইয়ার্স, কাজে মেল পারসন। এই বয়সে ওনাকে কিন্তু একটা জিনিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু সাধারণত ফিমেলদের বেশি হয়, আগে বলেছি, মেলদের হয় না তা না, কম। তো ওনার যে বয়সটা, সেটা ওনার প্রোস্টেট যে গ্ল্যান্ডটা, মেল পারসন যে প্রোস্টেট গ্ল্যান্ড যেটা আছে পেশাবের থলের নিচে, প্রোস্টেট গ্ল্যান্ডটা ওনার এনলার্জ আছে কিনা ওনাকে একটু আলট্রাসোনোগ্রাম করে তা দেখতে হবে। বিশেষ করে কিডনি, ইউরিনারি ব্লাডার, কেইউবি রিজনের এবং পেলভিসটা ওনার আলট্রাসাউন্ড স্ক্যান করে দেখতে হবে ওখানে প্রোস্টেটটা এনলার্জ আছে কিনা। আর আরেকটা হচ্ছে যে ওনার কোনো রকম অ্যানাটমিক্যাল বা কনজেনিটাল আমরা অ্যানোম্যালি বলি, হ্যাঁ, এগুলো কোনো কিছু আছে কিনা সেজন্য একটা আলট্রাসাউন্ড করাটার জন্য জরুরি। করে দেখতে হবে, সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। যে প্রোস্টেট এনলার্জ থাকে তাহলে ওনাকে প্রোস্টেট গ্ল্যান্ডের যাতে রিডিউস করে যায় সাইজটা, সেজন্য ওষুধ খেতে হবে। আর রিগার্ডিং ইনফেকশনটা অবশ্যই আপনি মানে ভালো একজন ডাক্তারের কাছে যেয়ে সেই অনুযায়ী উনি ইনভেস্টিগেশন দিবেন, রুটিন এবং কালচারের সেন্সিটিভিটি দেখে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। আচ্ছা, অযথা অন্যরকম ভাবে আছে অনেকে যে কোয়াক বা কোনো কিছু ডাক্তারের কাছে না যেয়ে একজন ভালো এমবিবিএস ডাক্তার বা স্পেশালিস্টের কাছে যে ট্রিটমেন্টটা নাও, একজন স্পেশালিস্ট একজন ডক্টরের কাছে আমি মনে করি, বা এমবিবিএস ডাক্তার যিনি, হ্যাঁ, মানে আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন এবং অযথা অনিয়ন্ত্রিতভাবে কিন্তু অ্যান্টিবায়োটিক শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক, একটা এই এজে এসে আরও বেশি ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ, একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কালচার করে তারপরে অ্যান্টিবায়োটিকটা খেলে হয়তো আপনি ফল পাবেন, বা আরও কিছু আদার ইনভেস্টিগেশনেরও প্রয়োজন হতে পারে। যে ম্যাম, আমরা যে আলোচনাতে ছিলাম যে আমাদের যে লক্ষণগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, নেফ্রোপ্যাথির লক্ষণগুলো, জি, অ্যাকচুয়ালি প্রথম যেটা ইনিশিয়ালি ডায়াবেটিক নেফ্রোপ্যাথির কোনো লক্ষণ নাও থাকতে পারে, ইনিশিয়ালি থাকতে পারে, কোনো সিমটমস থাকবে না। বিশেষ করে যখন স্টেজ 3-4-এ চলে আসে তখন পেশেন্টের কিছু সিমটমস দেখা দেয়। যেমন পেশেন্ট হয়তো বলবে যে তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হচ্ছে না, মানে আগে কখনো ব্লাড প্রেশার ছিল না, এখন অনেক বেশি বেড়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে শরীরে পানি চলে আসছে, পায়ে পানি, মুখ ফোলা লাগছে, ঠিক আছে, শরীরে পানি চলে আসছে। বলতে পারে তার খাওয়ার অরুচি, খিদামন্দা যেটাকে বলা, খাওয়ার অরুচি, খেতে ভালো লাগছে না, খিদে লাগছে না। আর একটা যেটা খুব কম সেটা হচ্ছে খুব জেনারেলাইজড উইকনেস, বা বলতে পারে খুব দুর্বল লাগছে শরীরটা। এগুলো সিমটমস নিয়েই আসে। তখন আমরা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, আমরা ওটা চিন্তা করে ওই লাইনে ইনভেস্টিগেশনগুলো করতে দিলেই ধরা পড়ে যায়। ম্যাম, আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। আমি হাইবুর রহমান বলুন। জি, বয়স কত? ওই ডায়াবেটিসটা মোটামুটি নিয়ন্ত্রণে আমি মনে করি, ওই খাওয়ার আগে থাকে 8, খাওয়ার পরে থাকে আপনার 12-11 এরকম। তবে আপনার এই পাটা জলে আর কি, মাঝে মধ্যে আমি ওই ওষুধ খাইতেছি, খাওয়ার ওষুধ আর কি, মুখের ওষুধগুলি খাইতেছি, ঠিক আছে। ওই খাওয়ার জন্য আমার বিভিন্ন দিচ্ছে যে নেরবালিন ট্যাবলেটটা দিছে, এটা হলো বলছে যে 5 জ্বললে খাইবেন, আর ডায়াটোলটা খাই, আর আপনার ওই হলো লিনাডি এটা খাই আর কি, আরেকটা হইলো আপনার এলওডি, এটি খাইতেছে। আর দর্শক, আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? আমার এই পায়ের তলাটা মোটামুটি 5 মাস ধরে একটু বেশি। আর আপনার বয়স কত? আমার বয়স হলো আমার 50 ইয়ার্স। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার সমস্যাটা নিয়ে কথা বলবো। মানে উনি ডায়াবেটিক পেশেন্ট এবং মোটামুটি নিয়ন্ত্রণে বলতে ওনার আফটার মিল ওনার 11-12ই থাকে, এবং হচ্ছে উনি প্রচুর পা জ্বলে। এর সাথে আসলে কোনো কিডনির কোনো সম্পর্ক আছে কিনা যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি পা জ্বলাটা যেটা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা বলি, নিউরোপ্যাথিক পেইন, এটা কমন খুব ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে। পায়ের তলা বা হাঁটুর তালু জ্বালা পোড়া করা, সেটার জন্য উনি যেটা প্রিগাবালিন জাতীয় ওষুধ আমরা খেতে বলি, ভিটামিন B1, B6, B12 এর কম্বিনেশন আছে যে ওষুধগুলো, সেগুলো আমরা খেতে বলি। এটা খেলে ওনার সবচেয়ে বড় কথা হচ্ছে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখা। তো ওনার ডায়াবেটিস তো মোটামুটি নিয়ন্ত্রণে আছে মনে হচ্ছে। এছাড়া নিয়মিতভাবে 30 মিনিট করে হাঁটতে হবে, একটু লাইফস্টাইলটা জি, ওয়েট ওভারওয়েট থাকলে সেটাকে কমাতে হবে, ওয়েটটা রিডাকশন করা। কিছু ওষুধ যেটা বললাম নিউরোপ্যাথি পেইনের জন্য যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি, তার সঙ্গে ভিটামিন আছে, প্রিগাবালিন জাতীয় ওষুধগুলো আছে, এগুলো দেওয়া যায়। আর যেটা হচ্ছে ওনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতেই হবে, হাঁটাহাঁটি করতে, ওয়েট রিডাকশনও করতে হবে। এগুলো করলে উনি
ভালো হয়ে যাবে এই জিনিসগুলো। আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন। এবারে যে বিষয়টা আসতে চাই, আপনি বলছিলেন যে ব্লাড প্রেশার যখন নেফ্রোপ্যাথির একটা স্টেজে যে ব্লাড প্রেশার আর একেবারেই নিয়ন্ত্রণ হতে চায় না, সেক্ষেত্রে হয়তো পেশেন্টরা ওটাই কমপ্লেইন করেন যে তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না, বা কেউ হয়তো আগের কোনো মেডিসিন খেতেন সেটাই কি সে কন্টিনিউ করবে, নাকি এর জন্য আপনারা অ্যানালাইসিস করে আলাদা কোনো মেডিসিন দিয়ে থাকেন? অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার যেটা আনকন্ট্রোল হাইপারটেনশন, যেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমরা সাধারণত স্টেজ 4-এ যে হয়, 3 থেকেও হতে পারে, তখন যেটা হয় এটা কন্ট্রোল করার জন্য উনি যে ওষুধটা খাচ্ছেন, কিছু কিছু ওষুধ আছে যেগুলো হয়তো আমরা স্টেজ 4-5-এর দিকে গেলে ডোজটাকে কমিয়ে দিতে হয়, বা এখনও লেটেস্ট কিছু ওষুধ এসেছে যেমন এসএ ইনহিবিটর বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার আমরা বলি, এগুলোর মধ্যে কিছু কিছু ওষুধ কিন্তু দেওয়া যায়। আচ্ছা, স্টেজ 4-এও দেওয়া যাবে। আর অন্যান্য অনেক রকমই ওষুধ আছে যেটা ওনাকে পেশেন্টের উচিত একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, কারণ একাধিক ওষুধ ওনার লাগতে পারে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণের জন্য, কারণ এটা তো নিয়ন্ত্রণ করতেই হবে, সেজন্য একাধিক ওষুধ লাগতে পারে। সেটা কোন ওষুধ দেবেন সেটা কিডনি বিশেষজ্ঞ ওনার পরিস্থিতি বুঝে সেভাবে দেবেন আর কি। আচ্ছা, এবারে একটু ম্যাডাম আসতে চাই যে আমরা জানি যে কিডনি ফেলিওর খুবই একটা ভয়াবহ একটা কন্ডিশন পেশেন্টের জন্য, কিন্তু আমরা জানি যে ডায়াবেটিস কারণেও কিন্তু কিডনি ফেলিওরটা খুব কমন একটা, আপনারা একটু ভালো হয়তো বলতে পারবেন, একটু যদি ডিটেলস এই বিষয়টা একটু বলতে যে কখন একটা পেশেন্টের কিডনি ফেলিওর হচ্ছে ডায়াবেটিসের কারণে। অ্যাকচুয়ালি এন্ড স্টেজ কিডনি ডিজিজ বা রেনাল ডিজিজ যেটা বলি, যেটাকে আমরা কিডনি ফেলিয়ার বলি, আচ্ছা, একদম সর্বশেষ যেটা ধাপ কিডনির ফেলিয়ার, সেই স্টেজের মানে অন্যতম কারণ কিন্তু ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে কিন্তু কিডনি ফেলিয়ার হয়। আচ্ছা, কাজে সারা বিশ্বেই প্রথম কারণ হচ্ছে কি ডায়াবেটিস, আমাদের দেশেও তাই, আনকন্ট্রোল ডায়াবেটিস অবশ্যই, এবং এরপরেই কিন্তু হাইপারটেনশন মানে আনকন্ট্রোল ব্লাড প্রেশার, তারপর অন্যান্য কিডনির ইনফেকশন যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনির কিছু বংশগত কারণ আছে, সেগুলো অনেক কারণেই হতে পারে, কিন্তু প্রথম 3টে কারণ যেটা বললাম প্রথমেই কিন্তু ডায়াবেটিস। জি, ডায়াবেটিস। কাজে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা বা এই ব্যাপারে এটা যেহেতু একটা বলা হয় ডায়াবেটিসটাকে সাইলেন্ট কিলারও বলা হয়, অর্থাৎ নীরবেই কিন্তু অনেক সময় নীরবে অনেক কিছু করে ফেলছে। মানে এই আলোচনাতে আসবে একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি তো মনে করেন আমি ডায়াবেটিস পেয়েছি আজ 19 বছর, 2001 সালে আমার ডায়াবেটিস হয়েছে। আমার বয়স 45। বয়স 45? এখন হ্যাঁ 45। এখন আমার বর্তমানে সমস্যা হচ্ছে যে বাম পায়ে তিনটা মানে ভিজি লাগার মতো বেশ কিছুদিন যাবত, মানে বুঝতাই না, হাঁটুতে সমস্যা, শেষ দিতে সময় আমি যেতে পারছি না, আর হাতের আঙ্গুলে ঘুরে ঘুরে প্রচন্ড ব্যথা, হঠাৎ করে কালকে অনেক ব্যথা, এই যে কনিষ্ঠানগুলোর পরে অনেক দেখার জন্য আমি ডাক্তার দেখালাম, কুড়িয়েটোলা দেখাইছি, আবার ইয়ে দেখাইছি, সিএমএসি আমি রিটায়ার করতাম। আচ্ছা, আমি বর্তমানে দেখালাম গত সপ্তাহে, মানে খাইলে অসুস্থ, হঠাৎ করে পেটের সমস্যা হয়, খাইলে পেটের সমস্যা হয়ে যায়। ঠিক আছে, পরীক্ষা করলাম, আমার অনেক সমস্যা বলতে গেলে হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের সাথে থাকুন, আপনার সমস্যাটা আমরা বুঝতে পেরেছি, এখন আপনার সমস্যাটা নিয়ে কথা বলবো আমাদের অতিথির সাথে। ওনার বয়স হচ্ছে 45 ইয়ার্স, ওনার ডায়াবেটিসও আছে, এবং ওনার ডায়াবেটিসের কারণে যেটা হচ্ছে হাঁটুতে ঝিঝি ধরে যায়, ব্যথা করে, হাত পা ফুলে যায়, এরকম একটা প্রবলেম। হাত পা ফুলে যাওয়ার সাথে কি কোনো রিলেশন আছে কিনা? কিন্তু হাঁটুর ব্যথা বলেছেন, ব্যথা আছে, ওনার হাতে আঙ্গুলেরও ব্যথা আছে, যে ওনার হয়তো বা বাত যেটা বলে আমরা আর্থ্রাইটিসও আছে সাথে, সেক্ষেত্রে আর্থ্রাইটিস যদি থাকে তাহলে তো ওনাকে তো ওষুধ খেতে হবে, এছাড়া উনি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, ওনার বয়স কিন্তু 45। ফিমেলদের এমনি হাড়ের ক্ষয় রোগটা আগে হয় মহিলাদের, সেজন্য ক্যালসিয়াম ভিটামিন ডি তো ওনার জন্য জরুরি। এছাড়া উনি একজন কিডনি বিশেষজ্ঞেরও পরামর্শ নেবেন, ইউরিনের যে পরীক্ষাগুলোর কথা বললাম ওগুলো ওনার আছে কি না, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে কি না, আর যে ওনার বাতের যে ব্যথাটার কথা উনি বললেন, উনি কিন্তু সব ধরনের ওষুধ খেতে পারবেন না যদি ওনার কিডনির সমস্যা থাকে, বিশেষ করে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ জাতীয় ব্যথার ওষুধগুলো ওগুলো কিন্তু সবার জন্য না কিডনি, জি সেক্ষেত্রে ওনাকে ওরকম ধরনের প্যারাসিটামল জাতীয় ওষুধ অথবা ট্রামাডল জাতীয় ওষুধ খেতে হবে ব্যথা নিয়ন্ত্রণের জন্য, ক্যালসিয়াম ভিটামিন ডি খেতে হবে, আর যেটা বড় কথা ফিজিওথেরাপি নিতে হবে। অস্টিওআর্থ্রাইটিস কমন, হাঁটুর যেটা হয় হাঁটুতে ফিমেলদের জন্য বা মহিলাদের খুব কমন,
সেক্ষেত্রে ওনাকে ওভাবে মানে ফিজিওথেরাপিটা নেওয়াটাই আমি মনে করি ভালো, এবং লো ডোজে কিছু ব্যথার ওষুধ কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ নয়। আচ্ছা আচ্ছা, সেজন্য আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন অনেকগুলো সমস্যা আসলে আপনার আছে এবং আপনার বয়স 45 ইয়ার্স। সেক্ষেত্রে আপনাকে একটা পরামর্শ একটু দিতে পারি, সেটা হচ্ছে একজন ভালো মেডিসিন স্পেশালিস্ট ফার্স্টে একজন দেখাবেন। দেখানোর পরে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা উনি দেবে, আপনার দেখতে হবে যে ডায়াবেটিসের কারণে আসলে আপনার কোন কোন সিস্টেমে প্রবলেম হচ্ছে। তারপরে আপনি ইন্ডিভিজুয়াল এক একটা স্পেশালিস্ট, আই মিন আগে একটু নেফ্রোলজিস্ট কাউকে দেখিয়ে নেবেন, কারণ কিডনি সমস্যা থাকতে পারে, আপনার হাতে পায়ে পানি আসছে, আবার বাত আছে, সব কিছু মিলে একটু কম্বিনেশনে ট্রিটমেন্ট করতে হবে। শুরুতেই একজন মেডিসিন স্পেশালিস্ট কারোর পরামর্শ নিয়ে একটু গাইডলাইন নিয়ে নেবেন, আশা করি এতেই আপনি ফলাফল পাবেন। ম্যাম একটু ম্যানেজমেন্টে আসতে চাই, কিডনি ফেলিওর পেশেন্টদের কি আমাদের দেশে ম্যানেজমেন্ট আছে কিনা, বা সেটা কোন পর্যায়ে হচ্ছে, বা আসলে কি কি ধরনের ম্যানেজমেন্ট করছেন? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। কিডনি ফেলিওর তো একদম যেটাকে আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ওই সময় ওটার আবার আছে, যেমন কিছু আছে যে ডায়ালিসিস যাওয়ার আগের পর্যায়ে, যেটা সেক্ষেত্রে আমাদের মেইনস্টে অফ ট্রিটমেন্ট যেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির, সেটা হচ্ছে গিয়ে পেশেন্টকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা। আচ্ছা, এটা হচ্ছে মেইনস্টে। এটার জন্য আমরা ওষুধ দিয়ে থাকি, যেটা বললাম এসিই ইনহিবিটার অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এআরবি বলি, বা অন্যান্য ব্লাড প্রেশারের ওষুধগুলো দিতে হবে যাদেরকে এটা দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির বেলায় আমাদের ব্লাড প্রেশার 125/75, 125/75, এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে। এটা থাকবে। এছাড়া আমাদের লিপিড ব্লাড কোলেস্টেরল যাতে রক্তে বেশি না থাকে, সেজন্য আমরা লিপিড লোয়ারিং কিছু ওষুধ দিয়ে থাকি, সেটাও কিন্তু ব্লাড প্রেশার, এটা কিন্তু আপনার প্রোটিনটা লিক করতে সহায়তা করে। ব্লাড প্রেশারের যে ওষুধগুলোর কথা বললাম, এটার সাথে সাথে স্ট্যাটিন জাতীয় যে ওষুধগুলো যেটা কোলেস্টেরলটাকে কমিয়ে দেয়, সেই ওষুধগুলো কিন্তু ওনার লাগবে। আচ্ছা, এই জিনিসগুলো লাগবে। ব্লাড প্রেশার HbA1c এর কথা বলেছি, ওটাকে নিয়ে ওটা 7 এর নিচে থাকতে হবে, 7 এর নিচে। মোটামুটি নিয়ন্ত্রণ করার মতন ব্যবস্থা আমাদের দেশে আছে এবং হচ্ছে। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ বিদায় নিব এখন। যেতে যেতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত জীবন আপনাকেই ভালো রাখতে পারে। একমাত্র আপনিই পারবেন যে আপনাকে সুস্থ রাখতে। সেজন্য আপনার ভিতরে সচেতনতা, একজন সচেতন মানুষ তৈরি করতে হবে। আর সেজন্য বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তার আমাদের অনুষ্ঠানগুলো দেখতে থাকবেন, আর এভাবে ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।